আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু কুমিল্লার মুরাদনগর। সম্প্রতি জঘন্য দুটি বড় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনায় এলাকাটি। মানুষ কতটা ভয়ঙ্কর হলে কেবল এমন ঘটনা ঘটানো সম্ভব? সুপ্রিয় দর্শক, ভাবুন তো, ধর্ষিত একজন ভুক্তভোগীকে ঘটনাস্থলে ধরে উল্টো বিবস্ত্র করার পর ঘণ্টাখানেক শ্লীলতাহানি শুধু নয়, তা আবার ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেওয়া হয়। অথবা কতটা বিভৎস হলে এলাকার দ্বন্দ্বে একই পরিবারের 3 জনকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা যায়। সেসব ঘটনার পেছনের রহস্য জানাবো এবারের পর্বে। কুমিল্লার থেকেও বেশ কয়েক কিলোমিটার দূরে মুরাদনগর, সেখান থেকেও কয়েক কিলোমিটার দূরে বাহেরচর গ্রাম। একেবারে প্রান্তিক বা অজপাড়া গা বললেও ভুল হবে না। গ্রামের কাদামাখা মেঠোপথ ধরেই একটি বিলের ধারে ভুক্তভোগীর বাড়ি। এই বাড়িতে ২৬ জুন রাতে ঘটে নির্মম এক ঘটনা। ভুক্তভোগী নারী তার শ্বশুরবাড়ি থেকে নিজের মায়ের কাছে এসেছিলেন বেড়াতে। ওই দিন হিন্দু অধ্যুষিত গ্রামটিতে একটি উৎসব বা মেলা অনুষ্ঠানের আয়োজন ছিল। সন্ধ্যার দিকে ভুক্তভোগীর মা বাবা অনুষ্ঠান দেখতে যান। রাত ৮টার পরে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে স্থানীয় ফজর আলী নামের এক যুবক। তিনি জোরপূর্বক ধর্ষণ করেন ভুক্তভোগীকে। এক পর্যায়ে তখন সেই ঘরে ঢুকে পড়ে 10 থেকে 15 জনের একদল যুবক। ঢুকেই ওই নারীকে ফের বিবস্ত্র করে নির্মম নির্যাতন চালায়, পাশবিকভাবে শ্লীলতাহানিও করে। প্রত্যেকেই এই দৃশ্য ভিডিও করেন। ওই রাতেই সেসব ভিডিও ছাড়া হয় ফেসবুকে। ঘটনাটি জানাজানি হয় পরদিন সকালে ভুক্তভোগী মেয়েটি মামলা করার পর। কাকার কাকি গিয়া হিন্দু আর কি, ওনারা বলতেছে যে আমাদের পাশের বাসুরের ঘরে অনেক দস্তাদস্তি করতেছে, এই সেই কি জানি কার, আমরা জানি না। তো আমরা এই সূত্রে 8-10 জন আমাদের গ্রামের ফলাফাইন আমরা বন্ধু বান্ধব বাইকটাই দৌড়ে ঘর যাই দিই, দরজাটা একটা আওজানো। দরজাটা খুলতে গিয়ে দিই দরজা আসলে ভাঙা, একটা খিলি ভাঙা পড়ে রয়েছে। পরে আমরা যাই দেখি 2 জন, একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে, এর মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে, মেয়েটা নিজের রক্ষা করার চেষ্টা করতেছে। পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে ছেলেটারে আমরা সবাই, সমাজের সবাই একটা কিছু থাবড়া টাবড়া দিয়ে আমরা এনে রাখি। পরে তার ফ্যামিলির খবর দেই। আজকে যদি বিচার না চাই, অন্য দিন যে কেউ কোনো গ্যারান্টি আছে ওই যে হামলা দিত না। আমার বা জোর করে মানে অত্যাচার হয়েছে, আর যে কোনো দিন এটা না হয় এটার বিচার চাই। কি উদ্যোগ নিয়ে ছড়াইছে, কার কারণে ছড়াইছে, এটা ওদেরকে অবশ্যই নিয়ে এসে তদন্ত করে এটা ওদেরও বিচার করা উচিত। যেই অপরাধী হয় না কেন তার সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হওয়া উচিত এবং আমি প্রত্যাশা করি সকলে একই প্রত্যাশা যে সুষ্ঠু বিচার হোক। ভুক্তভোগী নারীকে যখন নির্যাতন করা হচ্ছিল তার আগেই ধর্ষণ করতে আসা ফজর আলীকে নির্যাতন করে মুমূর্ষু বানিয়ে ফেলে ভিডিও করে যুবকরা। তাকে তখন স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পুলিশের নজরদারিতে তাকে পাঠানো হয় ঢাকার একটি হাসপাতালে। এর মাঝেই ভুক্তভোগীকে বিবস্ত্র করে পাশবিক কাজের সব ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশি তদন্তের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয় কিছু গুজব। আসামি ফজর আলী দোষী নয়, সে ভুক্তভোগীর সাথে পরকীয়ায় লিপ্ত, এমন তথ্যও ছড়ানো হয়। অনেকেই এই ঘটনায় নারীকেই দায়ী বলে রটাতে থাকেন। অনুসন্ধানে নামে যমুনা টেলিভিশন। আসলে কি ঘটেছিল সেখানে জানতে হবে আমাদের। ঢাকা থেকে রাতেই মুরাদনগর পৌঁছানোর পর এলাকায় তখন উত্তেজনা, শুনশান নীরবতা। রাতে আমরা মুখোমুখি হই ঘটনার ভুক্তভোগী সেই নারীর। জানতে হবে কি ঘটেছিল সেই রাতে। হয়তো মনে করেন আমি, আমার মা, আমার বাবার একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের মেয়েদের গেছে। তারপর ঘরে মেয়েদের আমার 2টা বাচ্চা, আর আমি বাচ্চা ঘুমাই গেছে গা, আর আমি একলা শুয়ে রয়েছি। পরে হজরে আইছে, আর পরে একটা ডাক দিস, পরে ডাক দিছে মতন আমি বলছি যে কে, কয় আমি ওই, কয় দরজা মেলাম, কে গেলে, কয় দরজা মেলাম।
মানে মিল না দেখে হ্যাঁ ডাকাইতে ডাকাইতে দরজার খিলিয়া না খুঁয়ে গেছে পরে হ্যাঁ আছে মতন হ্যাঁ খিলি দিছে আমার দেয়নি পরে আমার সাথে মানে অনেক কথা চড়েছে কাপড় চোপড় সব কিছু খুলে লাগছে জোর করে খোলার মানে নিশ্চয়ই হ্যাঁ মানে হ্যাঁ রে আমি বলতেছি যে এইসব করে দরকার নেই মানে হ্যাঁ আমার মুখ চাপদা ধরে রাখছে মানে চেয়ার দিলে আসবে গাড়া কেউ তো নাই আশেপাশে ঘর থাকলে লোক থাকলে না আসলো হইলে এরপর তার ঘরে আসে কিছু যুবক তার পরের ঘটনা এখনো দুঃস্বপ্নের মতো ভুক্তভোগীর কাছে এটা করছার পরে মনে করেন কাপড় খোলার পরই 28 জন আছে কি ঘরে দরজা ভাঙিয়া লাইছে ওই যে খিলিটা আছে না খিলিটা ভাঙিয়া পরে আছে আইসা মানে হ্যাঁ আর সুযোগ দেয়নি হ্যাঁও দেয় নাই আমারও দেয় নাই মানে কথা বলার হে তেরে মারছে আমার মারছে হ্যাঁ আমরা 2-3 জনে মারতেছে আর অনেকজনে ভিডিও করছে ঘটনার পর কিছু তথ্য ছড়িয়ে পড়ে আসামি ফজর আলীর থেকে টাকা নিয়েছিলেন ভুক্তভোগীর পরিবার আর তার সাথে পরকীয়ার সম্পর্ক ছিল ভুক্তভোগীর তা নিয়ে খোলাখুলি কথা বলেন নির্যাতিত এই নারী মাইসকে হিসেবে টাকা আনছিলাম 50,000 টাকা মায় বইলে এসছে তো পরে মারে কইছে যে টাকা যদি আমি পাই তো আমি দিমু আমি বাইতলে দেবো আপনার আওয়ার লাগতো না এর বাড়ি এবার দূর হইতো পরে সুন্দর করছে কি 2-1 দিন পার হয়ে গেছে অন্য মানুষ টাকা দেওয়ার কোনো নামগঞ্জ নেই পরে মায় বাজার গেছে বাজার থেকে নাম্বার আনছে খাতে দেননি পরে আনার পরে মায় বাইতে ইচ্ছে বাইতে হওয়ার পরে মায় আমার কাছে এমন নাম্বারটা দিচ্ছে মায় ধর বুঝে না ফোনের পরে আমার ফোন মায় কোন যে উঠো ফোন দেয় দেখ কী কয় দিব না পরে আমি ফোন দিছি আমার প্রথম চিন্তারে নেই পরে আমি এবারে তো আমি তো চিনে এলাইছি এবারে না আমার চিনে নেই পরে আমি ফোন দিছি কয় কে তারপরে আমি কই ভাই আমি আপনের বই নি চিনছেন হ চিনছি কে লেগে ফোন দিছ আমি কি আপনি বলে মারে কইছেন 50,000 টাকা দিবেন টাকা কি দিবেন কি না দিবেন আপনি আমার জানান আমার মারে নাই তো আমার মা অন্য কোনো চাইব কয় না আমি টাকাটা পাইয়া তোমার মারে দিয়াম বাইতে দিয়াম পরে শুনে ফোন দিছে ফোন দেওয়ার পরে আমারে কইয়া করছে তোমার মায়ের মানে চাচি করে রাখতেছে কি পরে আমি কই ভাই আমি দি পালিয়ে আমি তো শ্বশুর বাড়িতে আই পড়ছি কয় আমি কইছি কি লেগে কয় টাকাটা দেওয়ার লেগা আমি কই ভাই লাভ আসো দিয়ে তো না দিলে লাভটা দিয়ে দিব আমার মায় কয় আচ্ছা জিরি দিতে ক তোমার মারে কইও আমি কইছি আচ্ছা স্যার ভাই আমি তো শ্বশুর বাড়িতে বসছি আপনি আমার মা কাছে বুঝলেন ভুক্তভোগীর বক্তব্য এবং তদন্তকারীদের পাওয়া আরও তথ্য বিশ্লেষণ করে আমরা জানতে পারি চাঞ্চল্যকর তথ্য দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে উত্ত্যক্ত করত ধর্ষণের আসামি ফজর আলী ও তার আপন ছোট ভাই শাহপরান এটা নিয়ে 2 মাস আগে এলাকায় সালিশও হয় ফজর আলী ওই সালিশে তার ভাই শাহপরানকে মারধর করে এর কিছুদিন পর ফজর আলী থেকে টাকা ধার নেয় ভুক্তভোগীর মা টাকা চাইতে ফজর ভুক্তভোগীর বাড়ির আশপাশে গেলেই তাকে ধরে পেটানোর পরিকল্পনা করে শাহপরান মামলার তদন্তকারীরা জানিয়েছেন এই পরিকল্পনায় সঙ্গী করা হয় ফজরের পূর্বশত্রু আওয়ামী লীগ নেতা আবুল কালাম এবং তার ভাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমনকে এমনকি মারধরের সময় সুমনের বড় ভাই আবুল কালাম নিজেই উপস্থিত ছিলেন তাদের পরিকল্পনাতেই ভুক্তভোগীর ভিডিও পরকীয়া বলে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয় মানে হ্যাঁ সাথে মানে যোগাযোগ রাখতাম বেলা চাইছিল মানে হ্যাঁ আমি যোগাযোগ রাখি নাই দেখে যোগাযোগ রাখতে বলছিল যোগাযোগ রাখেন নাই দেখে পরে কি বলছে হুমকি ধমকি দিছে আপনারা না মানে আমি হুমকি টুমকি দেয় নাই বলতে আপনার নামে খারাপ কথা ছড়াইছে এরকম আচ্ছা সবশেষ কি এটা নিয়ে কোনো সালিশ হয়েছিল এটা সালিশ মধ্যে হ্যাঁ মামা টামারা সব আইছিল কবে আসছিল আইসে তো বেশি দিন হয়নি 2-3 মাস 2-3 মাস আগে একটা সালিশ হয়েছিল আসছিল ওই সালিশে কি হয়েছিল এর মধ্যে হেতেছে একটা খারাপ মানুষ ওই যে হ্যাঁ কেউর কথা হিতে শোনে না হযরত ছোট ভাই
ওই দিন তাহলে হজর ছোট ভাইয়েরে হজর আলী আবার রাগ দিছিল কি থাই তার ফা দিছিল চড়থাপ্পড় দিয়েছিল। দিছিল হে জিদ দে লোকটি লাগাইছে। মানে আপনি আপনার এখন চাওয়া পাওয়া কি একটু বলেন। আমার চার মা কি বিচার দাও বিচারে। দর্শক, এ বিষয়ের পেছনের ঘটনা আমরা জানতে চাই। আমাদের স্টুডিওতে আছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আচ্ছা মনির, আপনি তো এলাকায় অনেকের সাথে কথা বলেছেন, বিষয়টা অনুসন্ধান করেছেন। একটা বিষয় একটু খটকা লাগে, জি। এত বড় ঘটনা, এত আলোচিত ঘটনা, তার একদিন পরে কেন মামলা হলো? জি ধন্যবাদ। আসলে আপনি অনেক কিছু আসলে আমরা রিপোর্টাররা যারা আসলে সামনে বলা যায় না, কিন্তু আসলে এইরকম অবস্থানে থেকে বলা যায়। সেটা হচ্ছে আমি ওই মেয়েটার সাথে বা হচ্ছে ওই ভুক্তভোগী নারীর সাথে কথা বলেছি, তার বাড়ির লোকজনের সাথে কথা বলছি, তার বাড়ির এলাকায় গিয়েছি। আপনার এত মুরাদনগর তো আছে, মানে এত অজপাড়া গায়ে, এত প্রান্তিক একটা গ্রাম, সেখান থেকে আরও ভেতরে এরকম মেঠো পথ দিয়ে হেঁটে ভেতরে যেতে হয় তাদের বাড়িতে। এবং ওইখানে গিয়েও মোটামুটি এরকম টিন শেড ঘরের মধ্যে এই পরিবারটা খুঁজে পেতে আমার খুব কষ্ট হয়েছে। তো এবং এই পরিবারটি সবার সাথে কথা বলে, এবং তারা এত সহজ সরল, এবং তারপরে আপনি জানেন যে বাংলাদেশের বাস্তবতা যে এইরকম একটা অজপাড়ার মধ্যে তার মধ্যে আবার তারা হিন্দু পরিবার। তো এতে করে হয়েছে কি যে তারা, এবং এই মেয়েটি হচ্ছে আরও 12-13 বছর আগে কেবল ক্লাস 6 পর্যন্ত পড়েছে, এবং তাদের পরিবারে অন্য কারোর মধ্যে এত শিক্ষা দীক্ষা কিছু নেই। তাদের কাছে মনে হয়েছে এটা খুবই সহজ একটা কাজ। সহজভাবে মেনে, মানে এরকম, হ্যাঁ, উল্টো মামলা করলে যদি উল্টা আবার তাদের এই যে পাওনা টাকা দেয়া লাগে, উল্টো হচ্ছে যদি আবার আমাকে এই যে উকিলে খরচ হবে, হাসপাতালে খরচ হবে, এখানে খরচ হবে, ওখানে খরচ হবে, এই সব কিছু মিলিয়ে না আসলে এটা বলতে মনে হচ্ছে আপনার কাছে অবিশ্বাস্য লাগবে, কিন্তু আপনি যদি ওইখানে যান আপনার কাছে তখন মনে হবে যে না, এইটাই হচ্ছে বাংলাদেশের এইরকম অজপাড়া গায়ের আসলে বাস্তবতা। এই অজপাড়া গায়ের মধ্যে যাদের আসলে একটু টাকা থাকে, তারা যাকে ইচ্ছা নির্যাতন করতে পারে, যাকে ইচ্ছা ইভটিজিং করতে পারে, যাকে ইচ্ছা আসলে আপনার হচ্ছে ধর্ষণ করে দিতে পারে, এবং এটা কিছু হবে না। তো এরপরে এখানে দেখবেন যে ঘটনা হয়েছে দুইটি। প্রথমে ধর্ষণকাণ্ড হয়েছে, তারপরে আবার যিনি ধর্ষণ করেছে তারই আপন ভাইরা গিয়ে বা তারই আপন লোকজন গিয়ে, পরিচিত লোকজন গিয়ে এই কাণ্ডটা করেছে। যারা ওখানে নির্যাতন করেছে, মারধর করেছে, তারাও আবার ওখানকার একসময় খুব রাজনৈতিক প্রভাবশালী ছিল, হয়তো এখন নেই, মানে আওয়ামী লীগের সাথে তারা জড়িত ছিল। এবং এখন এই যে ফজর আলী, সেও একসময় আওয়ামী লীগ করতো, এখন বিএনপির সাথে ঘেঁষাঘেঁষি করে। আসলে সব কিছু মিলে এই যে ভুক্তভোগী পরিবার যারা, তারা আসলে তাদের কাছে আমার কাছে মনে হয়েছে যারা একেবারে তারা এটা ইয়েভাবে গুরুতরভাবে নেয়নি যে আমার উপর থেকে আমি যে এত বড় একজন ভুক্তভোগী, এই বিষয়টি আসেনি। এবং দ্বিতীয়ত হচ্ছে যারা এটা কাজটি করেছে, দুই ধরনের অপরাধ করেছে, তারা সবাই কোনো না কোনো জায়গা থেকে প্রভাবশালী ওই গ্রামে। সুতরাং এইসব কথা চিন্তা করে তারা দ্বিধায় ছিল যে মামলা করবে কি করবে না, এটা একটা বড় আরেকটা বিষয় আমার একটু যদি পরিষ্কার করতেন যে ওই সময়ে যে এরা যখন দ্বিধায় ছিল, মামলা হচ্ছিল না, বা তারা ওই সময় থ্রেটও দিচ্ছিল, বুঝছিল যে এটা নিয়ে বেশি ঝামেলা, আগ বাড়াইস না, বেশি ঝামেলা করিস না, এই যে নানান কথা তারা বলছে, ওই সময় এই মূল অভিযুক্তরা তাদের অবস্থানটা কি ছিল, তারা কি করছিল, এই বিষয়ে জানতে পেরেছেন? এটা হচ্ছে তারা শুরুতে নিষেধই করেছিল যে এখানে মামলা করা যাবে না, কাউকে বলা যাবে না। এবং হচ্ছে আরেকটি বিষয় যে আপনি দেখেন যে এই ধর্ষণকাণ্ড হলো, ধর্ষণকাণ্ডের পরে তারা ভিডিও করলো, ভিডিওটা পরকীয়া করে ছড়িয়ে দিল। হ্যাঁ, এতে করে হয়েছে কি, তখন এই ভুক্তভোগীরা আরও ঝামেলায় পড়ে গেল যে সত্যি সত্যি এটা যদি পরকীয়া এস্টাবলিশ হয়, বা সত্যি সত্যি যদি এই ভিডিওগুলো বাইরে আসে, তাহলে আমরা তো আরও খারাপ অবস্থার মধ্যে পড়ব। এবং বাস্তবে হয়েছেও কিন্তু তাই। এই ভিডিও যদি বাইরে না আসতো, এরকম একটা অজপাড়া গায়ের মধ্যে এরকম একটা ধর্ষণ হয়েছে, আপনি বলেন কেউ কি খোঁজ রাখতো? কেউই কিন্তু খোঁজ রাখতো না। শুধুমাত্র এই ভিডিওটা বাইরে আসার ফলেই আসলে এই ভাইরাল হওয়ার পরেই মানুষ জানতে পেরেছে। মনির, আপনি থাকুন, আপনার কাছে আবারও ফিরছি। দর্শক, দেখছিলেন কিভাবে একজন নারীকে প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে, কিন্তু সেই নির্যাতনের ঘটনা আবার দ্রুত ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। কারা ছড়িয়েছে, কিভাবে ছড়িয়েছে, কেন ছড়িয়েছে, সেটা অনুসন্ধান করতে গিয়ে পাওয়া গেল অবাক করা তথ্য। সেটাই জানাবো ছোট্ট একটি বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। নৃশংস চিন্তাধারা আছে বলেই হয়তো মুরাদনগরের মতো শান্তশিষ্ট প্রান্তিক গ্রামগুলো দেশব্যাপী আলোচনায় আসে। বলছি, ধর্ষণের পর নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মূল হোতা শাহপরানের কথা।
যিনি আবার ধর্ষণকাণ্ডের প্রধান আসামি ফজর আলীর আপন ভাই। বিশ্বাস হচ্ছে না? না হবারই কথা। তো দর্শক, চলুন আপনাদের সামনে হাজির করি সেই আলোচিত শাহপরানকে। ঘটনা ঘটার পর থেকে পলাতক ছিলেন অন্যতম পরিকল্পনাকারী ও ফজর আলীর ভাই শাহপরান। তবে তার নাম সামনে আসে ওই ঘটনা ফেসবুকে ছড়ানোর পর কারা ছড়ালো তাদেরকে খোঁজ করতে গিয়ে। AKM কামরুজ্জামান কুমিল্লা জেলা পুলিশের মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। ঘটনার পুরো তদন্তের তদারকি করছেন তিনি। তার কাছেই শুরুতে জেনে নেওয়া যাক ধর্ষণ ও এর পরের ঘটনার মূলে কি ছিল। ফজর আলী সে 26 তারিখে মেয়ের মা বাবা ওখানে স্থানীয় একটা মেলায় অংশগ্রহণের জন্য যায়। ফলে বাড়িতে ওই মানুষের উপস্থিতি ছিল না, বিশেষ করে পুরুষ মানুষের। বাড়িটা একটু ডিটাচ বাড়ি ছিল। এই সুযোগটা আশেপাশের দুষ্কৃতকারী ছেলে পেলে এটার সুযোগটা নেয়। হ্যাঁ, তো ছেলে আর মেয়েকে ওখানে আপনার ওরা আটক করে। যারা ভিডিও করছে মোটামুটি সবাই হচ্ছে অন ক্যামেরা মেয়েটাকে নির্যাতন করছে। কিন্তু প্রশ্ন হলো, ঘটনার পর থেকে পরকীয়া বলে যা রটানো হলো সেটা আসলে কি? জানান পরকীয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি এও বলেন সেদিন নারকীয় দুটি ঘটনা ঘটে, একটি ধর্ষণ এবং অন্যটি পরিকল্পিত নির্যাতন। এখন পর্যন্ত আসলে বেসিক্যালি দুটো মামলা রেকর্ড হয়েছে। একটা হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইন 2003-এর 9-1 ধারায়, যেটা ধর্ষণ। আর হচ্ছে আপনার নারী শিশু নির্যাতন আইনের 10 ধারায় শ্লীলতাহানি এবং হচ্ছে পর্নোগ্রাফি অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা যেসব আসামি গ্রেপ্তার করছি ওই সব আসামি মোবাইলে আমরা আরও ভিডিও পাইছি ডিফারেন্ট অ্যাঙ্গেলে। 9-1-এ যে মামলাটা হয়েছে ধর্ষণের ঘটনায়, ওখানে একজনই আসামি, আমরা একজনকে গ্রেপ্তার করেছি। আর পাশাপাশি হচ্ছে শ্লীলতাহানি এবং পর্নোগ্রাফি অ্যাক্টে যে মামলাটা হয়েছে, আমরা ওখানে 4 জনকে গ্রেপ্তার করেছি। তদন্তের শুরুতে পুলিশ যারা ফেসবুকে ভিডিও ছাড়ে তাদের খুঁজতে থাকে। এক পর্যায়ে জানা যায় কারা ছিলেন সেখানে। স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায় শাহপরান তার ভাইকে শায়েস্তা করতে আবুল কালাম ও কালামের আপন ভাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমনকে ঠিক করে। কালাম প্রথম ওই ভিডিও ফেসবুকে শেয়ার করে এবং তাতে ক্যাপশন দেয়, ফজর আলীর সাথে পরকীয়া করতে গিয়ে এক নারী ধরা খেয়েছে। এভাবেই পুরো ঘটনা পাল্টে দেওয়ার চেষ্টা করে। এর সূত্র ধরে আসামি ধরতে নামে পুলিশ। পুলিশ যখন এলাকায় অভিযানে আসে তখন স্থানীয় কিছু যুবক পুলিশকে সহায়তা করে। সেরকম একজনের মুখোমুখি হই আমরা। সুমন সহ আরও অসংখ্য লোকজন যারা ছিল তারা এটা ফলো করে ওই লোক ঢোকার পরপরই তারা ঢুকছে, দরজা ভেঙে ঢুকে তাদেরকে ওই অবস্থায় মারধর করে, ওদেরকে কোনো জিজ্ঞাসাবাদ না করে। আবুল নামের যে লোকটা সে আপনার তার পায়ে অনেক মারধর করছে, মারধর করে সে চলে আসছে এবং কি তার কিছুক্ষণ পরেই তার ফেসবুক আইডি থেকে এই ভিডিওটা আপলোড করে আর কি। তাদেরকে আমরা ওই বাহেরচর এলাকার একটি নিজুম একটা এলাকা আছে, ওইখানে আমরা তাদেরকে পাই। খুব ঠান্ডাভাবে একদম তাদের পুলিশের কায়দা, ডিবির কায়দা তাদেরকে আটক করে তারা পুকুরে পড়ে যায়। পরে এক পর্যায়ে আমি আবার তাদেরকে সহযোগিতার জন্য আমি আবার পুকুরে ঝাঁপ দিই, এই জিনিসটাকে ধরা যায়। যে তারা মারধর করছে যাতে ফাঁসে দেবো, এই জন্য তারা মনে করেন একটা ধর্ষণ মামলা করে দিল, এটার এন্ট্রি যাতে মামলাগুলো না হয়। সে বিষয়টা যখন পুলিশ এলাকার মানুষজন কেউ একজন ফোন দিয়ে আনছে, তখন তারা পুলিশের সাথে গেছে এবং পুলিশকে মামলা করার জন্য যে চাপ প্রয়োগ করছে সুমন, তখন উনি মনে করলো যে মামলা করতে হবে। তো এই জিনিসটা আবার উনি কিছু মানুষের সাথে শেয়ার করছে, মিডিয়া বা পুলিশের সামনে তোটা শেয়ার করে নাই, এলাকার মানুষজনের কাছে শেয়ার করছে যে আমাকে এই ব্যাপারে চাপ দেওয়া হয়েছে মামলা করার জন্য। গ্রেফতার করা হয় সুমন, রমজান, আরিফ ও অনিককে, কিন্তু অধরায় থেকে যায় শাহপরান ও আবুল কালাম। 30 জুন এ নিয়ে অনুসন্ধানী রিপোর্ট প্রচার করে যমুনা টেলিভিশন যে পরকীয়া নয়, শাহপরানই সবকিছুর হোতা। সেই সূত্র ধরে অভিযান চালিয়ে 3 জুলাই রাতে কুমিল্লার
বুড়িরচং এলাকা থেকে গ্রেফতার করা হয় ভুক্তভোগী নারীর দায়ের করা পর্নোগ্রাফি মামলার আসামি শাহপরানকে। র্যাব কর্মকর্তারা জানান, প্রতিশোধের নেশা থেকেই নারীকে হেনস্থায় নেতৃত্ব দিয়েছে শাহপরান। 50,000 টাকা ধার দিয়েছে ভিকটিমের মাকে। সেই ধারের টাকা নেওয়ার জন্য মাঝে মাঝেই, এটা হচ্ছে সুদের বিনিময়ে দেয়া, মাঝে মাঝে সুদের বিনিময়ে যে সাপ্তাহিক বা মাসিক হিসাবে কিছু টাকা দিবে, সেই টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে ফজর আলী তার বাসায় যেত। এটা শাহপরান জানতো। সেই পরিকল্পনা অনুযায়ী 26শে জুন যখন সে জানতে পেরেছে যে ফজর আলী আজকে যেতে পারে সেই বাসায়, সেই অনুযায়ী সে মবটা প্ল্যান করে, একটা গ্রুপ অফ পিপলকে সে বলে, এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয়। সেই মেসেজটাও আমাদের কাছে আছে ইমোর মাধ্যমে, যে একজনকে এখানে আরেকজন, আমরা ইসের স্বার্থে বলছি না, সে এখনও অ্যারেস্টেড হয় না, আমরা তার বিরুদ্ধে কাজ করছি, নামটা বলছি না, তাকে একটা মেসেজ দিয়েছে, সেই মেসেজের স্ক্রিনশটও আমাদের কাছে আছে। মূলত শাহপরান জানতো যে তার ভাই যাবে, বিভিন্ন কারণে যায়, অ্যাট দ্য সেম টাইম তার সাথে ওই মহিলার সাথে উত্ত্যক্ত করে আসছিল। সেইভাবেই শাহপরান ফজর আলীকে এই হেনস্থা করানোর জন্য এই পরিকল্পনা 26শে জুন করেছে। তদন্তকারীরা জানায়, প্রথমত ভাবা হয়েছিল যারা ফেসবুকে শুধু ভিডিও ছেড়েছে তারা বোধহয় নির্যাতনে জড়িত না, শুধু ভিডিওই করেছে। কিন্তু পরে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। যারা ওই রাতে শাহপরানের পরিকল্পনায় এবং আবুল কালাম ও সুমনের নেতৃত্বে নির্যাতন করতে গিয়েছিল, সবার হাতেই ছিল মোবাইল ক্যামেরা। প্রত্যেকেই এক এক করে পাশবিক আচরণ করে ওই নারী ভুক্তভোগীর সাথে। শারীরিক সম্পর্ক কিনা এটা একটা সেন্সিটিভ বিষয়, এইটা তদন্তে বেরিয়ে আসবে, তদন্ত হোক। অলরেডি 4 জন অ্যারেস্টেড এটা নিয়ে অলরেডি আপনারা জানেন যে গতকাল আদালত উঠানো হয়েছিল তানদিনের। এটা তো আমরা তদন্ত করছি না, আমরা আসামি যেটা আমরা শাহপরানকে পেয়েছি, শাহপরানের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটাই আমরা বলছি। বাট পরবর্তী যে জিনিসগুলো কেন, এটা ডিটেল আরও ইনভেস্টিগেশন করে বেরিয়ে আসবে। ঘটনা এখানেই শেষ নয়। পুলিশের যখন আটক অভিযান চলছে, তখন মুরাদনগর এলাকায় ছড়িয়ে দেয়া হয় মামলা তুলে নিচ্ছেন ভুক্তভোগী। তার প্রবাসী স্বামীর কথায় তিনি এটা করছেন। এটা নিয়ে আমরা কথা বলি ভুক্তভোগীর মায়ের সাথে, যিনি ওই দিন চিৎকার চেঁচামেচি শুনে তার মেয়েকে উদ্ধার করতে আসেন। বলেন, মামলা প্রত্যাহারের প্রশ্নই ওঠে না, বিচার চান ধর্ষক ও নির্যাতকদের। সিকরা ভরা করে আইতে আইতে চারিদিন মায়ের ফিটি আমরা ফিরতে আসে আর মারতে আসে। নাতির এমনটাকে ছিঁড়ে লিছি, দুনো নাতিয়ে লইয়া বই হয়েছে, বইয়ার তাই দরসে ফিরেছে। তারা কারাগারে হাতার জল দিছে, দিয়ে আমি তারা হুশ করছে। দিয়ে দেখছি কি এখন আমার ঘরে ঢুকছে হজর লগ এই ঢুকে আইতেন আয়ার সাথে সাথে বলে মার ফিট করছে, ইয়া করছে। আমরা কইছি আমরা কেস লাগাম, যেমবে শান্তি হয় আমি আমার শান্তি করে লাগবে না, বিচার চাবে না। এদিকে ধর্ষণ মামলার একমাত্র আসামি আটক ফজর আলী কুমিল্লার একটি হাসপাতালে এখনও চিকিৎসাধীন। তাকে ওই দিন শাবল দিয়ে আঘাত করায় অবস্থা এখনও সংকটাপন্ন। অন্যদিকে নির্যাতন, শ্লীলতাহানি ও পর্নোগ্রাফির মামলায় আটক 5 জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। দর্শক, রহস্যময় ঘটনার পেছনের আরও খবর জানতে চাই, আমরা আবারও যাচ্ছি মনিরুল ইসলামের কাছে। আচ্ছা মনির, এই ঘটনার পর একটা বিষয় যেটা খুবই আলোচিত, যে সবাই পরকীয়া বলে ঘটনাটাকে মানে ছড়িয়ে দেওয়া হলো, কারণ কি? হ্যাঁ, এটা আসলে ভালো প্রশ্ন করেছেন। যেমন আমরাও অনেক সাংবাদিককেও এটা নিয়ে আসলে কথা বলতে দেখেছি, ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখেছি। আসলে প্রথম কথা হচ্ছে, আপনি কোনো অপরাধ সংগঠনের পরে আইন কি বলে, কোনো অপরাধ সংগঠনের পরে আপনি দেখবেন যে সেই অপরাধটা সংগঠিত হয়েছে নাকি হয়নি। প্রথম কথা, যদি আপনি কি দেখেন যে অপরাধ সংগঠিত হয়েছে, তাহলে এখানে পরকীয়া, সে কি প্রেমিকা নাকি অন্য কিছু, নাকি অন্য সম্পর্কিত, নাকি কাছের মানুষ, নাকি আত্মীয়, নাকি পূর্ব পরিচিত, নাকি পাওনাদার, এই সব প্রশ্ন আসলে অবান্তর হয়ে যায়। আপনাকে দেখতে হবে যে এখানে অপরাধ হয়েছে, অর্থাৎ ধর্ষণ হয়েছে কি হয়নি। সুতরাং আমরা প্রথম ওই কাজটাই করেছি, তদন্তকারীদের সাথে কথা বলেছি, আমরা দেখেছি যে অপরাধ হয়েছে। সুতরাং এখানে পরকীয়া আছে কি না আছে সেটা আসলে কোনো ধর্তব্য বিষয় না। দ্বিতীয় কথা হচ্ছে, পরকীয়াটা কোত্থেকে আসলো। আপনি দেখেন, আমি একটু ঘটনাক্রম বলি। সেটা হচ্ছে, প্রথমে মেয়েটাকে ধর্ষণ করা হলো। ধর্ষণ করার পরে কিছু লোক ঘরে ঢুকলো। ঘরে ঢুকে যে লোকটা ধর্ষণ করছিল তাকে শাবল দিয়ে পর্যন্ত মারা হয়। তারপরেই এই নারীকে
তাকে আবারও ফের বিবস্ত্র করা হয় এবং ভিডিও করা হয়। তো তখন যখন আসলে এই যে নির্যাতন তো করে ফেলছে 10 থেকে 15 জন, তারা এক পর্যায়ে ভাবে যে আসলে এই যে নির্যাতন করেছে এবং ফজর আলী তো মারা যাওয়ার মতো অবস্থা, এই নির্যাতনের পরের বা ভিডিওর এইগুলো যদি পরে প্রকাশ পায় তখন তো আমরাই মামলায় ফেসে যাব। তখন তারা ওই রাতেই ওই ভিডিও তারা আস্তে আস্তে ফেসবুকে ছড়াতে থাকে এবং এই পরকীয়ার নাটকটা সাজাতে থাকে যে এরকম ফজর আলী এবং এই নারী তারা পরকীয়া করতে গিয়ে ধরা খেয়েছে এবং এটা আমরা ধরেছি। তার মানে অনেক প্ল্যান করে একদম এই পরকীয়া শব্দটা বাইরে ছড়ানো পুরোটাই পূর্ব পরিকল্পিত, যাতে করে এই নির্যাতনের বিষয়টা, এই নির্যাতন করা হয়েছে এবং পরবর্তীতে নারীকে বিবস্ত্র করে ভিডিও করা হচ্ছে শ্লীল। এবং আপনি কতটা মারাত্মক বিষয় চিন্তা করেন, ওখানে যদি 15 জনে থাকে, 15 জনই ধারাবাহিকভাবে একের পর এক পালাক্রমে এই নারীকে শ্লীলতাহানি করছে। তার মানে ফজর আলী যে এমন একটা, তার বিরুদ্ধে যে এরকম একটা প্ল্যান করা হচ্ছে, ফজর আলী তো নিশ্চয় জানে না, কিন্তু তারা জানলো কেমনে ফজর আলী আজকে এই রাতে এখানে আসবে? হ্যাঁ, এটাও একটা ভালো প্রশ্ন। সেটা হচ্ছে আমরাও এরকম প্রশ্নের মুখোমুখি হয়েছি। সেটা হচ্ছে যে এই ঘটনা বা নির্যাতনের যে ঘটনা, এই নির্যাতনের ঘটনার বা ফজর আলীকে শায়েস্তা করার ঘটনার মূল পরিকল্পনা করেছিল ফজর আলীর আপন ছোট ভাই। এবং এই ফজর আলী এবং ফজর আলীর আপন ছোট ভাই দুইজনই এই নারীর প্রতি মানে তারা ইন্টারেস্টেড ছিল, মানে উত্তক্ত করতে, এর আগে আপনি বলেছেন দুইজনই উত্তক্ত করত, দুইজনই পছন্দ করত। তো তখন ফজর আলী এবং এই মেয়েটা তো সাধারণত এখানে থাকে না, এটা হচ্ছে তার বাবার বাড়ি। সে 5-6 মাস পর পরই 2-3 মাস পর পর 2 দিন বা 3 দিনের জন্য এখানে আসে। তো তখন শাহপরাণ তখন তককে থাকে যে ফজর আলী নিশ্চিত পাওনা টাকার জন্য সে হচ্ছে এই মেয়েটার বাড়ির আশপাশে যায়, তাকে ফুসলাইতে যায়, প্রলোভন দেখাতে যায়, তাকে উসিলায় সেখানে যায়। তো কখনো না কখনো যাবে। তো শাহপরাণীর ওই তককে ছিল যে যখনই যায় শাহপরাণ তাকে ফলো করতো ফজর আলীকে। তো শাহপরাণ তখন টের পায় যে না, ফজর আলী এই সময় যাচ্ছে, তখন হচ্ছে সে এই লোকগুলোকে খবর দেয় এবং সাথে সাথে তারা ওখানে যায়। মানে তার আগে তো সে একবার এক সালিশ বৈঠকে হয়েছে এবং হ্যাঁ, সেই প্রতিশোধ নেওয়ার জন্যই কি সে তককে ছিল। জি জি, খুবই ইন্টারেস্টিং ঘটনা। আপনি থাকুন, আপনার কাছে আবারও ফিরব। দর্শক, আলোচিত ঘটনা ঠিক কয়েকদিন পরেই ঘটে আরেকটি নৃশংস ঘটনা। একই পরিবারের 3 জনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। কারা, কেন, কিভাবে হত্যা করেছে সেটাই জানাবো ছোট্ট আরেকটি বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। কুমিল্লার মুরাদনগর আলোচনায় আসার পর আরেকটি বড় ঘটনা ঘটে ধর্ষণকাণ্ডের কয়েকদিন পরেই। কথিত মব তৈরি করে একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়। যদিও যারা মারা গেছেন তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবার সহ নানা অপকর্মে জড়িত থাকার কথা জানিয়েছেন এলাকাবাসী। কিন্তু বাড়ি ঘেরাও করে মা, 2 মেয়ে ও 1 ছেলেকে বেধড়ক পিটুনি দিয়ে হত্যা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। থানায় মামলা হবার পর ওই এলাকা এখন পুরুষ শূন্য প্রায়। কুমিল্লার মুরাদনগরের করইবাড়ি এলাকায় সকালের দিকে হঠাৎই উত্তাপ ছড়ায় 3 জুলাই বৃহস্পতিবার। গণপিটুনি দিয়ে ও পরে কুপিয়ে হত্যা করা হয় একই পরিবারের 3 জনকে। সেদিনের সিসিটিভির ফুটেজে দেখা যায় নিহত রুবির বাড়িতে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করছে, কেউ আবার বাইরে থেকে ইট পাটকেল ছুটছে। এটা আসলে প্রাথমিক ঘটনা নয়। শুরুতে একটু জেনে আসি ওই দিন কি খবর ছড়ায় সবার মধ্যে। স্থানীয়রা অভিযোগ করেন এলাকার রুবি আক্তার ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার সহ নানা অপকর্মে জড়িত। কেউ প্রতিবাদ করলেই ঠুকে দেয়া হতো মামলা। এসব বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে রুবির সাথে কথা বলতে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও 1 মেম্বার। এ সময় রুবি ও তার পরিবারের সদস্যরা তাদের উপর হামলা চালায়। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। এক পর্যায়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় রুবি আক্তার, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে। গুরুতর আহত হন রুবি আক্তারের আরেক মেয়ে রুমা আক্তার। সন্ত্রাস, চাঁদাবাজি যত আছে, চোর ডাকাতি আছে। গ্রামের মানুষের উপরে বিভিন্ন প্রকার জুলুম অত্যাচার চালাইতো। তারা মাদকের সাথে জড়িত ছিল। তারা সতর্ক করার জন্য আইসে পরে মনে করেন তার মেম্বার চেয়ারম্যানের উপরে আক্রমণ চালাইছে। ওই সুবাদে হাতাহাতির নাকি হয়েছিল শুনছি, এটার থেকে মারা গেছে আর কি লোকজন।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে নিহতদের স্বজনরা দাবি করেন স্থানীয় এক স্কুল শিক্ষকের মোবাইল চুরির বিষয় নিয়ে তাদের সাথে ঝামেলা চলছিল। এর জের ধরেই এই হত্যাকাণ্ড। কালকে রাত্রেবেলা ফোন দিয়ে বলতেছে যে তুই সাবধানে থাকিস, তোর ফ্যামিলির যত মানুষ আছে কালকে সকালের ভিতর সব মারা যাইব। বাসির হুমকি রাত্রেবেলা, মানে ওনার এখানে দোকান আছে আমার জামাইয়ের দোকানের সাথে। কিন্তু আসলে কি ঘটেছে তা জানতে হবে আমাদের। আবারও আমাদের গন্তব্য আলোচিত সেই এলাকায়। 3 জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনাস্থল এই 6 তলা বাড়ি। এখানকার এক ভাড়াটিয়ার ভাষ্য, ঘটনার দিন সকালে বাকবিতণ্ডা চলছিল। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। দোকানে মানুষ ছিল, অনেকজন মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল। হ্যাঁ, তেলের দোকানে অনেকজন মানুষ ছিল। তখন অনেকক্ষণ এই চিল্লাচিল্লি করতেছে। আমি আমার রুমে থেকে দেখা যায় না, আমার রুম একটু ভিতরের সাইডে দেখা যায় না। আমি 3 তলায় উঠছি। 3 তলায় উঠে ওই পাশের সাইডে মানে জানালা সাইডে দাঁড়ায় রয়েছি। তো ওইখান থেকে দেখছি চতুর্দিকে মানুষ ঘেরাও করে রাখছে, এরকম শব্দ পাইতেছি, চিল্লাচিল্লি করতেছে। তো তোমরা তাড়াতাড়ি বাইরে বলে আর এনে আমি গেট থেকে বাইরে জানালা সাইডে গেছি। তখন আমি নিচে দেখি যে রুবি খালার লাশ পড়ে রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ, তার বিরুদ্ধে অভিযোগ তিনি ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্য বাচ্চু মিয়া ও বাসিরকে উস্কে দেন মব তৈরি করে হত্যার জন্য। আমরা জানতে চাই তার বক্তব্য। আইন আমরা হাতে নিতে পারি না, এটা সরকারি আইনের সংবিধানও এটা অ্যালাউ করে না। আর ধর্মীয়ভাবেও তো একটা প্রাণী মারার ক্ষমতা কেউ নাই, খোদা দেয় নাই। কিন্তু এখন বিষয়টা হলো এখানে 100%ই এই জন্য এই যে তাদের গ্রামের যে উন্নয়নের আগের মিটিং, ওইখানে আমি এটা বলছি, আমার মনে আছে 4বার 5বার আমি এই কথাটা উচ্চারণ করছি যে আপনারা আইন কিন্তু কেউ হাতে নেওয়ার অধিকার নাই, কেউ নেবেন না। আমি অন্যায় করি, আমার প্রশাসনের সহযোগিতা দিন, প্রশাসনের হাতে সোপর্দ করেন। তাহলে মূল ঘটনাটি কি, এমন প্রশ্ন রাখা হয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লার কাছে। দীর্ঘ 25-30 বছরের রুবির এই এলাকায় এই আধিপত্য, এই মাদক, এখন ইয়াবার জগতে ইয়াবা, এর আগে গাঁজা, ফেন্সিডিল, মদ, এবং এখানে যত চুরি ছিনতাইয়ের বহুত চোর ছিনতাইকারী সে লালন করে, এবং এখানে অনেক দেহ ব্যবসারও তার এটা পদান্তরালে এটা টাইম টু টাইম অনেক সময় প্রশাসনটা উদ্বোধন করছে, এলাকাবাসী উদ্বোধন করছে। এবং এই মানুষের তার বিরুদ্ধে কেউ সঠিক কথা বলতে গেলে সে অপমানিত হয়, লাঞ্ছিত হয়। শিক্ষক থেকে নিয়ে সমাজের মুরব্বী, শ্রমিক, কর্মচারী কেউ বাকি নাই যে তার ওসি, দারোগা, প্রশাসন মামলা খাইছে না। আমরা আবারও ঘটনাস্থলে আসতে চাই। রুবির 6 তলা বাড়ির ভাড়াটিয়া জানায়, সকালে আনুমানিক 9টার দিকে অনেক মানুষ লাঠিসোঁটা নিয়ে রুবিদের বাড়ির সামনে হাজির হয়। প্রথমে ইটপাটকেল ছড়ে, পরে বাড়িতে ঢুকে মারধর করে রুবিকে উঠানে ফেলে পেটানো হয়। সেখানেই মারা যান তিনি। ওই সময় সরেজমিন দেখা যায় মা, ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যার পর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়ে গ্রামটি। অভিযুক্ত অনেকের বাড়িতে বাড়িতে গিয়ে দেখা যায় ঘরে ঘরে ঝুলছে তালা। তার মানে সবাই পরিবার সহ পলাতক। পুরো এলাকায় আতঙ্কে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ দেখা যায়। সম্মান যে কি জিনিস এটা সে দ্বারে কাছে নেই। হ্যাঁ, মনে করো আপনার দিলাম, বন্ধ করলাম, একটা থাপড়া দিলাম, পকেট থেকে মানি ব্যাগ নিলাম, গা জোরে কেস করে আবার টাকা আদায় করলাম। হ্যাঁ, মনে করে এটাই জগৎ, বুঝি এইটাই তার জগৎ, এইটাই মনে ছাই অঘটন করছে, কাছে যাবে, দরকার অন্যদিকে যাবে, যার মা লাগে হ্যাঁ করুক। এখন যারা এর পিছনের লগে যোগান দিয়া যে সমস্ত করছে, এরা কিন্তু এখন নেই। গণপিটুনির ঘটনায় কারা জড়িত এ নিয়ে যমুনা টেলিভিশনে খবর হতে না হতেই, বিশেষ করে ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলার কিছুক্ষণ পরেই তাদের নামে হত্যা মামলা দায়ের হয়। মামলা করেন নিহত রুবি আক্তারের মেয়ে রিক্তা আক্তার, যেখানে আকবপুর ইউনিয়ন চেয়ারম্যান শিমুল বিল্লাহ শিমুল সহ 38 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 25 ব্যক্তি সহ 63 জনকে অভিযুক্ত করা হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং 3 জনের মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে আহত অবস্থায় ওই ফ্যামিলির একজনকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে প্রেরণ করেছে। আইন নিজের হাতে তুলে নিয়ে, আইনকে নিজের মতো করে ব্যবহার করে
যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ঘটনার পরদিনই শুক্রবার রাতে একটি দল আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুর গ্রামের নাজিম উদ্দিন বাবুল এবং সাবির আহমেদ নামে 2 জনকে গ্রেফতার করে, যারা হত্যা মামলার 18 ও 19 নম্বর আসামি। এছাড়া আরও 6 জনকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আসামিদেরকে 3 দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠান। কুমিল্লা এলাকা র্যাব 11 এর অধীনস্থ। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন গণপিটুনির ঘটনায় ছায়া তদন্তে পুঙ্খানুপুঙ্খ তদারক করছেন। তিনি জানিয়েছেন ঘটনার মূল রহস্য নিয়ে 38 জনের নামে এবং আরও অজ্ঞাত প্রায় 20 থেকে 25 জনের নামে একটি মামলা হয়। আমরা এই ঘটনার পরেই আমাদের ছায়া তদন্ত শুরু হয় এবং মামলাটা হয় ঘটনার 2 দিন পরে, এবং আমরা মামলা হওয়ার প্রায় 12 ঘন্টার মধ্যেই এটার সাথে যে সংশ্লিষ্ট যে মূল উস্কানিদাতা, এই মবের যে উস্কানিদাতা যে বাচ্চু মেম্বার, তাকে সহকারে আরও আমরা 5 জনকে, মোট 6 জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই এবং বাকি যারা আসামি আছে তাদের বিরুদ্ধেও আমাদের আভিযানিক কার্যক্রম চলমান আছে। দর্শক, এই বিষয়ে আমরা আরও খোঁজখবর নিতে যাচ্ছি সহকর্মী মনির ইসলামের কাছে। আচ্ছা মনির, এই যে আলোচিত 2টি ঘটনার পেছনে মানে একটা মব তৈরি করে মানে ঘটনা হলো এবং একই এলাকায় খুব কম সময়ের ভিতরে, মানে এরকম আলোচিত ঘটনার পেছনে সাধারণত এরকম অনেক সময় রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হয়, রাজনৈতিক রং ছড়ানো হয়। এখানে কি আসলে এরকম কোনো কিছু আছে, রাজনৈতিক কোনো কারণ বা পেছনের কোনো ইচ্ছা? জি, একটা জিনিস আপনি দেখেন যে আমরা যে মব ভায়োলেন্স বলছি, যেটা পুলিশের থেকেও নিষেধ করা হচ্ছে, যেভাবে করা যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আসলে শহরে যদি এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটে, তো গ্রামের মানুষ কিন্তু এই আকাশ সংস্কৃতির কারণে বা ফেসবুক বা টেলিভিশনে দেখে গ্রামের মানুষ কিন্তু এগুলো শেখে, এবং ইতিবাচক বা ভালো জিনিস কিন্তু কেউ শিখবে না, এই খারাপ জিনিস আসলে মানুষজন শেখে। তো আপনি দেখেন যে শহরে কিন্তু এরকম উশৃঙ্খলতা, মব ভায়োলেন্স প্রচুর বেড়েছে। সে কারণে একই জিনিসটাই গ্রামে ঘটছে, যেটা আপনি দেখতেন 30 বছর 40 বছর আগে ডাকাতদের একসাথে ধরে মেরে ফেলতো। তো এই ধরনের ঘটনা এখন গ্রামে ঘটছে। এর পরে এখন আসলে কারা ঘটাচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। আপনি দেখবেন যে এই যে ধর্ষণকাণ্ড ঘটলো এবং হচ্ছে এই যে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটলো, 2টি ঘটনাতে আমরা দেখলাম যে তারা কোনো না কোনোভাবে, ছোট হোক বা বড় হোক, তারা এলাকায় আর্থিকভাবে সচ্ছল, আর্থিকভাবে প্রভাবশালী, এবং কোনো না কোনো জায়গায় যে তারা আগে আওয়ামী লীগ ঘেঁষা ছিল এবং এখন তারা আসলে নতুন করে বড় বড় দল ঘেঁষছে আর কি। এই ধর্ষণ কাণ্ড নিয়ে প্রথমে পরকীয়া বলে ছড়িয়ে দেওয়া হলো, তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছড়িয়ে দেওয়া হলো, রাজনৈতিক পরিচয় নিয়ে সারা দেশে ব্যাপক হইচই, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর হয়ে গেল। তো এত কিছু জেনে শুনে এত তৎপরতার মাত্র 2 দিনের ঘটনা, সেখানে আরেকটি এরকম ঘটনা ঘটলো, সেখানে তার পেছনে এরকম একই রকম মব ভায়োলেন্সের একটা উদ্দেশ্য, সেটার জন্য আমার প্রশ্নটা আসছে। জি, আমি সেটাই বলছি যে যখন আগে আপনি একদম গ্রামের সাধারণ মানুষ যদি এই একটা মবের পেছনে লেগে যায়, আসলে সেটা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ঠেকানো খুব সহজ কাজ। কিন্তু ওই এলাকাগুলো বা এরকম অজপাড়া গায়ের যারা একটু প্রভাবশালী হয়, তারা যখন এইগুলোতে জড়িয়ে পড়ে, আপনি দেখুন যে এই গণপিটুনি ঘটনা, একজন ইউপি চেয়ারম্যান তিনি এই পেছনে কাজটা করেছে, হোক না তারা অপরাধী, কিন্তু তারা এই ধরনের একটা ঘটনার শিকার কেন হবেন, এই ধরনের ঘটনার ভুক্তভোগী কেন হবেন আসলে? সুতরাং যখন আসলে এরকম একটু প্রভাবশালী, একটু রাজনীতি ঘেঁষা মানুষজন এটার পেছনে জড়িয়ে যায়, আসলে এটা ঠেকানো আইনশৃঙ্খলা বাহিনী বা যত বাহিনীই হোক, আসলে ঠেকানো খুবই দুষ্কর হয়ে যায়। আপনি চিন্তা করেন যে সেখানে যদি আর্মিও হতো, যেত ওখানে, তাহলে আর্মির তো ওখানে এই মব ঠেকানোর গুলি করা ছাড়া তো কোনো পথ থাকতো না। পুলিশ বা র্যাব যেই যাক না কেন, তাদেরকে এরকম সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া ছাড়া তো আসলে কোনো পথ নেই। সুতরাং আমি মূল জায়গায় ফিরে আসি। আপনি এলাকায় যারা শিক্ষিত শ্রেণী, একটু আর্থিকভাবে প্রভাবশালী, যারা একটু রাজনীতিক ঘেঁষা মানুষ, যারা রাজনৈতিকভাবে সচেতন, তারা যদি এই দিক থেকে দূরে থাকে, তাহলে দেখবেন যে গ্রামের মানুষ কিন্তু এইগুলো থেকে যাওয়ার কথা না। না, ঠিকই বলেছেন, কারণ এটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, দেখেন এই 2টো ঘটনার পর যত লোকই জড়িত ছিল তার চেয়ে বেশি সংখ্যক পুরুষ লোক এখন গ্রাম শূন্য, সবাই এখন হয়রানির শিকার হচ্ছে। নিশ্চয়ই এই বিষয়টি তারা ভাববে এবং এটি সারা দেশের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। অনেকক্ষণ আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। একটা দেশের সব অর্জন, সভ্যতা শেষ করে দিতে পারে মব ভায়োলেন্স। সমাজে এখন দেখা যাচ্ছে ছোট ছোট ব্যক্তিগত বিরোধ নিয়েও কথিত মব সাজিয়ে অন্যদেরকে শায়েস্তা করা হচ্ছে।
একসময় যা ছিল শুধু শহরে, এখন তা ছড়িয়ে পড়ছে গ্রামে গ্রামে। এভাবে চলতে থাকলে একটা আইন শৃঙ্খলা বা সামাজিক নিরাপত্তা বলে কিছুই থাকবে না। আপনার আশপাশে কেউ অপরাধে জড়িত থাকলে তাকে সর্বোচ্চ ধরে পুলিশে দিন বা কোনো বাহিনীকে তথ্য দিন। মনে রাখবেন, আইন হাতে তুলে নেওয়া কোনো ভালো মানুষ বা ভালো নাগরিকের স্বভাব হতে পারে না। গত পর্বে আমরা দেখিয়েছিলাম বর্তমান সময়ে এসেও গ্রাম্য সালিশে নারীর চুল কেটে দেওয়া যেন এক বর্বরতার উদাহরণ। আর তা বিশ্বাস করতে কষ্ট হলেও সেটি ঘটেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া জেলায়। সামান্য মাংস চুরির দায় নিয়ে মব সৃষ্টি করে এলাকার প্রভাবশালীরা। শুধু তাই নয়, এই নারীর মাঠের ফসল, গবাদি পশুও নিয়ে যাওয়া হয় বিচারের নামে। অন্যদিকে এমন একটি নির্যাতনের ঘটনার পর মাত্র কয়েকদিনের মধ্যে জামিন পেয়ে যায় গ্রেফতারকৃত 3 আসামি। একটি বৃহৎ রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ পাওয়া যায় সরেজমিনে। এছাড়া মব কতটা ভয়াবহ হতে পারে তার আরেকটি উদাহরণ ঢাবি শিক্ষার্থী শাকিল উদ্দিন। ফেসবুকের পুরাতন পোস্টের কমেন্টকে কেন্দ্র করে শেষ পর্যন্ত নিজের জীবন বিসর্জন দিতে বাধ্য হয়েছেন তিনি। এক্ষেত্রেও রাজনৈতিক মবকে দায়ী করছেন স্থানীয়দের কেউ কেউ। যদিও পুলিশ বলে আসছে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।